বন্ধুরা আজকে ক্লাসে আমরা টানা তার অর্থাৎ স্ট্রেচড স্ট্রিং নিয়ে আলোচনা করব। তো টানা তার বা স্ট্রেচ স্ট্রিং এটা আসলে কি বোঝাচ্ছে দেখতেই পাচ্ছ, এখানে গিটার বাজানোর একটি সিনারি দেওয়া আছে। সো গিটার বেসিক্যালি একটা টানা তার টান টান করে রাখা আছে, আবার এখানে আমরা ভাইব্রেশন অর্থাৎ কম্পন তৈরি করছি। তো পদার্থবিজ্ঞান ল্যাবে আসলে এই টানা তার সিস্টেমটা কিভাবে অ্যাচিভ করা হয়, ঠিক এইভাবে অ্যাচিভ করা হয়। এখানে থাকে এল দৈর্ঘ্যের একটা তার, অর্থাৎ তারের দৈর্ঘ্য যেটাই থাকুক এটাকে আমরা স্মল এল দিয়ে প্রকাশ করি। আর থাকে একটা ভর, অর্থাৎ এই যে এই ভরটা একটা পুলির মধ্য দিয়ে লাগানো থাকে। সো এই পুলির মধ্য দিয়ে এই ভরটা তার মধ্যে একটা টান বল প্রয়োগ করে, কারণ এই ভরের একটা ওজন আছে নিচের দিকে, সেটা এই তারের মধ্যে একটা টান বল হিসেবে কাজ করে, টান টান করে রাখে। আর একটা পুলি থাকে যেটার মধ্য দিয়ে তার এই টান খেয়ে সেটা বর্ধিত হয়ে থাকে। আর আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে কি স্ট্রিং ভাইব্রেটর। তো স্ট্রিং ভাইব্রেটর এটা হচ্ছে কি তারটার মধ্যে কম্পন সৃষ্টি করে, তারটাকে কাঁপায়, অর্থাৎ গিটারের ক্ষেত্রে যেটা আমরা হাত দিয়ে করি। সো এটা হচ্ছে ভাইব্রেটর, অর্থাৎ মেশিনের মাধ্যমে করা হয়ে থাকে। কোনো ক্ষেত্রে ম্যানুয়ালিও করা হয়ে থাকে। আমাদের একটা রাবার হ্যামার পাওয়া যায়, ওই রাবার হ্যামার দিয়ে আঘাত করেও মাঝে মাঝে এখানে কম্পন তৈরি করা হয়, অর্থাৎ তরঙ্গ তৈরি করা হয়। তো আমাদের এই আলোচনার জন্য একটা রাশিমালা শিখতে হবে। তো এই রাশিমালা শেখার জন্য আমাদের একটা জিনিস ধরে নিই, এল পরিমাণ দৈর্ঘ্যের তার এখানে ধরো আছে, যে কোনো পদার্থের তৈরি হতে পারে তারটি। সো এই তারের ভর হচ্ছে আমার কত, ভর হচ্ছে আমার স্মল এম ধরে নিলাম। তাহলে একক দৈর্ঘ্যের তারটার ভর কত হবে? একক দৈর্ঘ্যের তারের ভর হবে স্মল এম বাই ক্যাপিটাল এল। জাস্ট উইকিক নিয়ম করা হয়েছে, এল দৈর্ঘ্যের তারের ভর এম, 1 মিটার দৈর্ঘ্যের তারের ভর কি স্মল এম বাই স্মল এল। তো এই রাশিমালাটা এক একটা তারের জন্য ধ্রুবক না, মানে লোহার তার হলে একরকম, তামার তার হলে আরেক রকম, ইস্পাতের তার হলে এক এক রকম। সো এক একটা তারের জন্য এই রাশিমালাটা ধ্রুবক, এটাই বলে দেওয়া আছে এক একটা পদার্থের তৈরি তারের জন্য। তো এটাকেই আমরা মিউ দ্বারা প্রকাশ করি। তো আমরা যখন পরের আলোচনাগুলোতে মিউ কথাটা উচ্চারণ করব তখন তোমার বুঝতে হবে ওইটা হচ্ছে তারের একক দৈর্ঘ্যে ভর বোঝাচ্ছে, অর্থাৎ প্রতি 1 মিটার দৈর্ঘ্যে তারের ভরটা কত সেটা বোঝাচ্ছে। সো এটার ইউনিটটা কী হবে? এটার ইউনিটটা এটা যেহেতু কেজি, এটা যেহেতু মিটার, কেজি পার মিটার, অর্থাৎ প্রতি মিটার কত কেজি ভর বিশিষ্ট। তো আমরা এখন আমাদের আলোচনা যদি প্রসিড করি, আমরা যদি ভাইব্রেটরটা চালু করি, আমরা এখানে ভাইব্রেটর ছিল বা অসিলেটর ছিল, এটা যদি চালু করি তাহলে এরকম তরঙ্গর সৃষ্টি দেখতে পাবো। এই তরঙ্গগুলো বেসিক্যালি পজ করে করে দেখলে জিনিসটা এরকম। আমরা যেহেতু এইগুলো খুবই স্পিডে হতে থাকবে, মানে খুবই দ্রুত হতে থাকবে, তাই আমরা খালি চোখে এটাকে এরকম দেখব। আসলে ঘটনাটা ঘটবে এরকম, অর্থাৎ কখনো এটা তারটা উপরে উঠে নামছে, এরকম কম্পন দিচ্ছে। এখানে আসলে কি হচ্ছে, একটা স্থির তরঙ্গ তৈরি হচ্ছে। এই জায়গাটা যেহেতু পুলির মাধ্যমে আটকানো, এই জায়গায় ভাইব্রেশন তৈরি হচ্ছে। সো এখানে একটা স্থির তরঙ্গ তৈরি হচ্ছে। সো আমরা স্থির তরঙ্গের প্রতি লুপ, এগুলোকে কি বলে? লুপ। এগুলো এক একটা লুপ। সো এখানে কয়টা লুপ আছে? এখানে আমার 5টা লুপ আছে। সো এখানে আমার 5টা লুপ আছে, আর প্রতি 2 লুপ মিলে দেখো একটা তরঙ্গ দৈর্ঘ্য গঠিত হচ্ছে। কারণ তরঙ্গ দৈর্ঘ্য কি আমরা এতটুকু জানি না, তরঙ্গ দৈর্ঘ্য খেয়াল করে দেখো, এতটুকু আমার তরঙ্গ দৈর্ঘ্য। সো এটা কয়টা লুপ নিয়ে গঠিত হচ্ছে? প্রতি 2 লুপের দৈর্ঘ্য, মানে 2 লুপ মিলে যে দৈর্ঘ্যটা গঠন করে সেটা আমার একটা ল্যামডার সমান। সো যেই তরঙ্গটাই তৈরি হচ্ছে সেই তরঙ্গের ল্যামডার সমান। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ডাটা, এটা একটু মনে রাখতে হবে। তো আমাদের ভাইব্রেটর চালু করার ফলে টানা তারে আসলে স্থির তরঙ্গ তৈরি হবে, ঠিক এরকম করে। এই স্থির তরঙ্গে আমরা জানি একটা সীমার মধ্যে, মানে এতটুকু সীমার মধ্যে আমার তরঙ্গ সামনের দিকে প্রসিড করে, অর্থাৎ তরঙ্গ বেগ পাওয়া যায়। এখানে তরঙ্গ বেগ বলতে বোঝানো হচ্ছে শক্তি এখান থেকে এই জায়গায় যেতে কত সময় নিচ্ছে প্রতি সেকেন্ডে, অর্থাৎ শক্তির যে সঞ্চালন, তরঙ্গের কাজই হচ্ছে শক্তির সঞ্চালন। স্থির তরঙ্গের বেলা একটা লুপের মধ্যে সেই সঞ্চালনটা ঘটে, লুপের বাইরে যেতে পারে না। সো এই লুপের মধ্যে সঞ্চালনটা কত বেগে হচ্ছে সেটা হচ্ছে এই ভি দিয়ে বোঝানো হচ্ছে। সো আমরা অলরেডি ফর্মুলা জানি, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এফ হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক আর ল্যামডা হচ্ছে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। আমরা টানা তারের ক্ষেত্রে আরও কিছু সূত্র দেখব। সো এই সূত্রগুলো আমাদের ফিজিক্যাল অবজারভেশন থেকে এসেছে, মানে ল্যাবরেটরি টেস্ট করে করে এসেছে। সো প্রথমেই যে সূত্রটা দেখছি সেটা হচ্ছে এই যে এই তরঙ্গ বেগটা, মানে শক্তি সঞ্চালন হবে যত বেগে, সেই বেগটা টান, যতটুকু টান বল আমরা দিয়ে রেখেছি, এখানে একটা ওজন দিয়েছি, ওই ওজনটা তার জন্য টান বল হিসেবে কাজ করছে। এই টানের সমানুপাতিক, মানে এটা কিভাবে আসলে বোঝা গিয়েছে, এরকম টানের বর্গমূলের সমানুপাতিক কিভাবে বোঝা গিয়েছে, শুধু সমানুপাতিক না কিন্তু বর্গমূলের সমানুপাতিক কিভাবে বোঝা গিয়েছে। তোমরা টান বাড়িয়ে বাড়িয়ে যদি দেখো, শক্তি যেই পরিমাণে সঞ্চালিত হবে, শক্তি হতে পারে শব্দ শক্তি, শক্তি হতে পারে অন্যান্য আলোক শক্তি, যে কোনো শক্তি হতে পারে। তো শক্তি যেই হারে সঞ্চালিত হবে, টান দ্বিগুণ বাড়ালে শক্তি
একটু বেশি হারে সঞ্চালিত হবে। আর যদি তুমি টান 4 গুণ করো তাহলে দেখবে যে শক্তি যে সঞ্চালন বেগটা সেই বেগটা দ্বিগুণ হয়ে গেছে। দ্যাট মিন্স টি এর 4 গুণ বৃদ্ধিতে এটার দ্বিগুণ বৃদ্ধি পায়। অর্থাৎ এগুলো সব ল্যাবরেটরি টেস্ট করে করে মানে টেবিল তৈরি করে করে এসেছে। সো আমরা আর ডিরাইভেশনে যাচ্ছি না, মানে ল্যাবরেটরি টেস্টে যাচ্ছি না, আমরা জাস্ট ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব যেটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। সো তরঙ্গ বেগ আমার যে টান বলটা আছে টান বলের বর্গমূলের সমানুপাতিক। তো এবার আমরা আরেকটা ফর্মুলা দেখব তরঙ্গ বেগেরই। তরঙ্গ বেগ আমরা যে একক দৈর্ঘ্যে ভরটা পড়েছি ওই একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে তারটা তো যে কোনো ম্যাটেরিয়ালের তৈরি হতে পারে, তারটা ধরো এমন ম্যাটেরিয়ালের তৈরি যে ম্যাটেরিয়ালের মিউ বেশি, অর্থাৎ একক দৈর্ঘ্যে ভরটা বেশি, তাহলে সেই তারগুলোর মধ্যে যদি এরকম স্থির তরঙ্গ তৈরি করা হয় তাহলে যেই হারে তরঙ্গের শক্তিটা সঞ্চালিত হবে সেই হারটা কমে যাবে, অর্থাৎ মিউ এর মান বৃদ্ধিতে এটার মান কমে যাচ্ছে। যদি আমি 4 গুণ বেশি মিউ ব্যবহার করি তাহলে আমি শব্দ সঞ্চালনের জন্য বা শক্তি সঞ্চালনের জন্য যে বেগটা পাবো এই বেগের মান আমার অর্ধেক হয়ে যাবে। মানে এটার 4 গুণ বৃদ্ধিতে এটার মান কমেছে, দ্বিগুণ কমেছে, অর্থাৎ অর্ধেক হয়ে গিয়েছে। সো এই সম্পর্কটাকে আমরা একবারে বলতে পারি আমার তরঙ্গ বেগটা একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো এই দুটো সম্পর্ককে যদি আমরা কম্বাইন করি এটা লিখতে পারি, তোমরা জানো এভাবে লেখা যায়। আবার সমানুপাতিক থেকে যদি সমান সমান নিয়ে আসি আমার একটা ধ্রুবক আসে, এটাও এক্সপেরিমেন্ট করে এসেছে। ধরো তোমরা এখানে বসাতে পারতে ভি সমানুপাতিক রুট টি বাই মিউকে ভি সমান সমান কে রুট টি বাই মিউ, কেটাকে এক পাশে রাখলে বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিলে, অর্থাৎ কে ইকুয়াল টু ভি ইন্টু রুট মিউ বাই টি। এরপরে আমরা ভি টি মিউ এর মান বসিয়ে বসিয়ে কে এর মান যদি বের করি এক্সপেরিমেন্ট করে তাহলে আমরা কে এর মানটা 1 পাবো। সো এখানে আমি একবারে লিখে ফেলেছি কে এর মানটা 1। সো আমাদের আলোচনায় কীভাবে সূত্রটা এসেছে সেটা লাগবে না, এই ফর্মুলাটা নিয়েই কাজ হবে, তাই ওইটা নিয়ে ডিটেলসে আলোচনা করিনি। সো এই যে এই ফর্মুলাটা, এটা কিন্তু এই ফর্মুলার সাথে আরেকটা নতুন ফর্মুলা অ্যাড হলো। কার জন্য? টানা তারের জন্য। সো টানা তারের জন্য তার মানে ভি এর কয়টা ফর্মুলা পাওয়া গেল? টানা তারের জন্য ভি এর 2টা ফর্মুলা পাওয়া গেল, যেখানে একটা তো নর্মাল ফর্মুলা এফ ল্যামডা, আরেকটা হচ্ছে ভি ইকুয়াল টু রুট টি বাই মিউ। টি হচ্ছে টান বল, এটা নিউটনে হবে মানটা, আর তারের একক দৈর্ঘ্যে ভর এটা হচ্ছে কেজি পার মিটারে হবে মানটা। সো আমরা এই ফর্মুলাগুলোকে কাজে লাগিয়ে আমরা আরও কয়েকটা ফর্মুলা দাঁড় করাতে পারি। সো আমরা একটু আগে একটা ডাটা দেখেছি, আমার লুপ সংখ্যা যদি 2 হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য আসলে পাওয়া যায়, অর্থাৎ প্রতি 2টা লুপে আসলে একটা তরঙ্গ দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য কভার করে। সো লুপ সংখ্যা 2 এর জন্য তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, আমরা আগের স্লাইডটা দেখতে পারি, আগের স্লাইডে এটা নিয়ে ফিগার ছিল। আবার ঐকিক নিয়ম করে আমি যদি ধরে নিই আমার পুরো তারটাতে n সংখ্যক লুপ আছে, পুরো যে তারটা এটার মধ্যে কয়টা লুপ তৈরি হয়েছে ধরে নিলাম পুরো তারটাতে n সংখ্যক লুপ আছে, আর পুরো তারের দৈর্ঘ্য ধরে নিলাম স্মল l, তাহলে n সংখ্যক লুপ এইখান থেকে ঐকিক নিয়ম করে কি আসবে? 2 পরিমাণ লুপ তৈরি হবে ল্যামডা পরিমাণ দৈর্ঘ্যে, n পরিমাণ লুপ তৈরি হবে n ল্যামডা বাই 2 পরিমাণ দৈর্ঘ্যে। ঐকিক নিয়ম করা হয়েছে 1 এর জন্য ল্যামডা বাই 2, n এর জন্য n ল্যামডা বাই 2। সো আমরা কি ধরে নিয়েছিলাম? পুরো তারে লুপ সংখ্যা হচ্ছে n, আবার পুরো তারের লুপ সংখ্যা n হলে এই ফর্মুলা থেকে ঐকিক নিয়ম করে আসে তারের দৈর্ঘ্য হচ্ছে এত। তার মানে যেহেতু আমরা ধরে নিয়েছি পুরো তারের লুপ সংখ্যা n, তার মানে এইটা আসলে পুরো তারের দৈর্ঘ্যই রিপ্রেজেন্ট করছে। সো আমরা এখান থেকে লিখতে পারি l ইকুয়াল টু n ল্যামডা বাই 2, যেহেতু এটা কিন্তু ধরার ওপরে, এটা হচ্ছে l হচ্ছে তারের দৈর্ঘ্য যদি হয়, n হচ্ছে ওই তারটাতে সৃষ্ট লুপ সংখ্যা। তো আমরা কিন্তু তারের দৈর্ঘ্য থেকে যেমন লুপ সংখ্যা বের করতে পারি, লুপ সংখ্যাকে বসিয়ে তারের দৈর্ঘ্যও বের করতে পারি। সাধারণত তারের দৈর্ঘ্যটা কিন্তু বের করা সহজ, সো লুপ সংখ্যাতে এক্সপেরিমেন্ট করে বের করতে হয়। তুমি যদি যেই তরঙ্গটা তৈরি হবে সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা, মানে ভাইব্রেশনটার ফলে যে তরঙ্গটা তৈরি হবে সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা জানো, আর যেই লুপ সংখ্যাটা যেই তারের দৈর্ঘ্যটা সেটা যদি তুমি জানো তাহলে কিন্তু তুমি n ভ্যালুটা কিন্তু বের করে ফেলতে পারো। সাধারণত গিটারের ক্ষেত্রে এগুলো কিন্তু বের করাটা ইজিয়ার, কারণ তারের দৈর্ঘ্য জানা থাকে, যেই শব্দটা তৈরি হয় সেই শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, সেই শব্দের তরঙ্গ দৈর্ঘ্য যদি কোনোভাবে বের করা যায় তো সেটা জানা থাকলে n ইজিলি বের করে ফেলা যায়। সো এখান থেকেও আমরা একটা ফর্মুলা, বেসিক্যালি আমাদের এই 2টা ফর্মুলা মুখস্থ রাখলেই হয়, এই 2টা ফর্মুলা দিয়ে টানা তারের যাবতীয় ম্যাথ করে ফেলা যায়। তাছাড়াও আরেকটা ফর্মুলা আমরা শিখে থাকি, সেটা কিভাবে, এই ফর্মুলাটা কি, আমরা যদি ল্যামডাটাকে এক পাশে করি বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিই তাহলে কি থাকে? 2 স্মল l বাই স্মল n। আমরা এই ফর্মুলায় ল্যামডা পাচ্ছি, এই ল্যামডার জায়গায় আমরা এই মানটা বসাবো, অর্থাৎ 2 স্মল l বাই
স্মল এন বসাবো, অর্থাৎ এই ল্যামডার জায়গায় এই রাশিমালাটা যদি বসাই আর এফটাকে এক পাশে করি, অর্থাৎ এখানে তুমি প্রথমত এই জিনিসটাকে এখানে নিয়ে এসে বসালে, আবার পরে ওই পাশে পাঠিয়ে দিলে, এই জিনিসটাকে ওই পাশে পাঠিয়ে দিলে এফ ইকুয়াল টু কী থাকে, এফ ইকুয়াল টু n/12, যেহেতু এটা ও পাশে চলে গেলে 1/λ হয়ে যাবে, আর এটার উল্টা টার্মটা বসবে 1/λ মানে আসলে n/12, এটার উল্টাটা। সো এটাও মাঝে মাঝে আমরা মুখস্থ রাখি। বেসিক্যালি এই দুইটা শিখলেই এটার মুখস্থ রাখা লাগে না, এটাও করে ফেলা যায়। তাও এই ফর্মুলাটা আমাদের বইগুলোতে আমরা পাবো। এটা হচ্ছে টানাতারের কম্পাঙ্কের ফর্মুলা। তো আমরা এই দুইটা ফর্মুলা মুখস্থ রাখলেই আসলে এটা না মুখস্থ রাখলেও চলে। তো চলো আমরা একটা ম্যাথ করে আসি, তাহলে আমাদের আলোচনাগুলো সহজ হবে। সো ম্যাথ করার আগে আমি একটু উদ্দীপকগুলো কেমন হতে পারে সেটা সম্বন্ধে একটু ধারণা দিই। তোমাকে যদি এরকম একটা উদ্দীপক দেওয়া থাকে টানাতারের জন্য, এরকম একটা উদ্দীপক দেওয়া থাকে, তোমাকে মাইট বি এরকমভাবে দেওয়া থাকতে পারে টানাতারের উদ্দীপক, যে এখানে একটা বাধা দিয়ে আটকানো, এখানে একটা বাধা দিয়ে আটকানো, আর এখানে তোমাকে এরকম দেওয়া থাকতে পারে, এই যে এরকম। এটা বেসিক্যালি বোঝাবে আসলে এই ঘটনাটার এই একটা মুহূর্ত আর একটা মুহূর্ত, মানে দুইটা মুহূর্তকে একবারে দেখাতে হবে। তো প্রশ্নে তার অ্যানিমেশন দেখানো যাবে না, সো এইভাবে দেখানো থাকে প্রশ্নে। সো এটা যদি দেওয়া থাকে তাহলে তোমার বুঝতে হবে লুপ সংখ্যা কত। লুপ সংখ্যা হচ্ছে স্মল এন দিয়ে প্রকাশ করা হয়, লুপ সংখ্যা হচ্ছে 1। সো এইভাবে থাকলে লুপ সংখ্যা 1। আর লুপ সংখ্যা 1 হলে এই ফর্মুলাটা যদি কাজে লাগাও, এই ফর্মুলাটা কাজে লাগালে তুমি কি দেখতে পারো, এই ফর্মুলার স্মল এনের জায়গায় তুমি যদি 1 বসিয়ে দাও, সো 1 বসিয়ে দিলে তুমি এল ইকুয়াল টু পাচ্ছ কি, λ/2। সো আমরা এরকম ডিরেক্ট ফর্মুলা, এগুলো এমসিকিউর জন্য মাঝে মাঝে লাগে, বলতে পারে যে কোনো টানা তারের ক্ষেত্রে যদি একটা লুপ তৈরি হয় তাহলে তারের দৈর্ঘ্য নিচের কোনটি, λ/2, λ/3 এরকম থাকতে পারে, তখন আমরা এটা দাগাবো। সো আমাদের এটা কিন্তু মুখস্থ করার জিনিস না, আমরা এই ফর্মুলাটা মনে রাখলে এনের জায়গায় মানটা বসিয়ে দিলেই কাজ হয়ে যায়। তো আমাদের একটু এইখানে তোমরা অবশ্যই ফিগারগুলো একটু দেখো, আমি একটু থামলাম, এখানে তোমরা ফিগারগুলো দেখো। লুপ সংখ্যা 1 কেমন দেখায়, লুপ সংখ্যা 2 কেমন দেখায়, লুপ সংখ্যা 3 কেমন দেখায়, 4 কেমন দেখায়, লুপ সংখ্যা 5 কেমন দেখায়, লুপ সংখ্যা 6 কেমন দেখায়, অর্থাৎ কয়বার এই জিনিসটাকে এইভাবে 5টা লুপ ভাবে চিন্তা করা যায়, 5-6টা লুপভাবে চিন্তা করা যায়। তো আমরা চলো এখন ম্যাথ করে আসি। আমাদের একটা বোর্ডের ম্যাথ আছে। 16 মিটার দীর্ঘ টানা তারে আর কম্পন সৃষ্টি করতে পর্যাবৃত্ত বল প্রয়োগ করা হলে সৃষ্ট অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, অর্থাৎ অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে একটা জিনিস, আর তারের দৈর্ঘ্য স্মল এল দেওয়া আছে 16 মিটার, টানা তার কথা বলে দেওয়া আছে, সকল রাশি এসআই এককে প্রকাশিত। সমীকরণ কি দেওয়া আছে, y = 2 sin π 30t - x/4। তো জানতে চাওয়া হয়েছে উদ্দীপকে বর্ণিত তারটিতে আন্দোলনের ফলে, অর্থাৎ কম্পনের ফলে বা স্থির তরঙ্গ তৈরির ফলে জোড় সংখ্যক লুপ তৈরি হবে কিনা, মানে তুমি স্মল এন বের করবে, সহজ কথা, স্মল এনটা একটা জোড় সংখ্যা আসছে কিনা সেটাই দেখাতে হবে। তো চলো আমরা প্রবলেমটা করে ফেলি। সো আমাদের প্রবলেমের জন্য প্রথমেই গিভেন যে সমীকরণটা, এটাকে তুলনা করতে হবে, কারণ আমার ল্যামডা দরকার। স্মল এনের সূত্রে কি দেখেছি, ল্যামডা আছে। সো ল্যামডা বের করার জন্য আমাদের এই সমীকরণটাকে আগে কিসের ফর্মেটে নিতে হবে, সাধারণ সমীকরণের ফর্মেটে। তো সাধারণ সমীকরণের ফর্মেটটা কি ছিল, y = a sin 2π/λ vt - x, অর্থাৎ x এর সাথে কোনো সহগ থাকা যাবে না, আর এখানে একটা সহগ দেখতে পাচ্ছি, x এর সাথে কি আছে, 1/4 সহগ হিসেবে আছে। তো 1/4টাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে, অর্থাৎ 1/4টাকে দেখো কমন নিয়ে নিলাম। তো কমন নিয়ে ফেললে সামনে চলে আসলে π/4 এখানে, আর কমন নেওয়া মানে কি আসলে ভাগ দেওয়া না, সো এটাকে 1/4 দিয়ে আসলে ভাগ গেল, এটাকে 1/4 দিয়ে ভাগ গেল, এটাকে 1/4 দিয়ে ভাগ গেল, তো আসলে কাটাকাটি চলে যায়, তাই না? সো আমরা বেসিক্যালি এইরকম একটা জিনিস পাচ্ছি সাধারণ সমীকরণের ফর্মেটে নেওয়ার কারণে। সো আমরা এখানে 30/1/4 এটাকে হিসাব করলে 30 × 4 আসলে 120 লেখা যায়, আর এটা π/4, যেহেতু আমার সাধারণ সমীকরণটা কি 2π/λ ফর্মেটে থাকে না, সো আমরা আরও কাজটা সহজ করার জন্য, এই পর্যন্ত রাখলেই হতো, আরও কাজটা সহজ করার জন্য একটা কাজ করলাম, এখানে লবে আর হরে, এতটুকুর লবে আর হরে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2π/8। সো এটা না করে এটা দিয়ে করলেও হতো, পরে একটু ক্যালকুলেশন করতে হতো আর কি। তো যাই হোক, আমি এভাবে লিখলে আমি অগ্রগামী তরঙ্গের সমীকরণের সাথে তুলনা করতে পারি। তুলনা যদি করি তাহলে এখানে দেখো সাইনের সহগ হচ্ছে a 2π/λ, এখানে ল্যামডা কত 8, আমার কিন্তু ল্যামডাটাই দরকার, বাকি কিন্তু আর কিছু লাগে না, ভি বা এইসব কিন্তু লাগে না। সো আমি ল্যামডাটা কিন্তু পেয়ে যাচ্ছি, ল্যামডা আমার কত আসে 8, রাইট? সো আমি এটার সাথে যদি তুলনা করি, সাধারণ সমীকরণের সাথে তুলনা করলে আমি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা পেয়ে যাচ্ছি 8 মিটার। সো আমরা L = n λ/2 এই রাশিমালাটা শিখে এসেছি। সো আমি এই রাশিমালাটার মধ্যে n বের করতে চাই, তাই nটাকে এক পাশে করেছি, বাকি সব অন্য পাশে, কারণ আমার nই আসলে বের করে দেখতে হবে এটা জোড় সংখ্যা এসেছে কি না। সো এখানে L কিন্তু জানা আছে, L কত 16 মিটার, 16 মিটার, ল্যামডা আমরা বের করেছি 8 মিটার। সো আমরা ভ্যালুগুলো বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি হিসাব করে দেখলাম আমার কত আসে, বসিয়ে দিয়ে দেখলাম আমার 4 আসছে। তো 4 এটা তো অবশ্যই জোড় সংখ্যা, তার মানে আমি বলতে পারি আমাদের জিনিসটা হচ্ছে এরকম, অর্থাৎ 4টা লুপ এরকম তৈরি হবে। এই ফিগার আঁকতে হবে না, জাস্ট বোঝানোর জন্য দেখালাম এই অ্যানিমেশনটা, আসলে এই ঘটনাটাই ঘটেছে এই তরঙ্গটার ফলে।
তারটির আন্দোলনের ফলে জোড় সংখ্যক লুপ সৃষ্টি হবে। সো আমাদের উত্তরটা কিন্তু এই পর্যন্তই। তো প্রবলেমগুলো কিন্তু খুবই সিম্পল, জাস্ট ফর্মুলাগুলো মাথায় রাখলেই হয় আর কম্পেয়ার করার ধারণাটা থাকলেই হয়। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।